16 জুলাই গোপালগঞ্জে যা হলো, 24 জুলাই উত্তর বাংলাদেশে এত তাড়াতাড়ি তেমনটা দেখতে হবে তা বোধহয় কেউই ভাবেননি। 2024 16 জুলাই উত্তরের বাংলাদেশে আবু সাঈদ এক রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে সাহস আর দ্রোহের স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিয়েছিলেন। 25 জুলাই রাষ্ট্রীয় নিপীড়নের আরেক নজির গোপালগঞ্জ। শৃঙ্খলা বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগে মারা গেলেন অন্তত 5 জন, আহত অনেকেই। আরও অনেক মৃত্যুর গুজব ডালপালা মেলছে। গোপালগঞ্জে যা হলো তা নিয়ে আমাদের অনেক প্রশ্ন, বেশিরভাগ উত্তর অজানা, কারণ মিডিয়াগুলো আমাদের তেমন কিছু জানাচ্ছে না। সরকারের বিবৃতি আমরা পেয়েছি, আইএসপিআর দিয়েছে প্রেস নোট, কিন্তু এগুলোতে উত্তর নেই, বরং জন্ম দিয়েছে আরও প্রশ্নের। ইন্টারিম সরকারের পক্ষ থেকে কয়েক দফা বিবৃতি দেওয়া হয়েছে, সেগুলো পড়ে ঠিক বোঝা যায় না এগুলো সরকারের বিবৃতি নাকি এনসিপির। তদন্ত হবার আগেই বলে দেওয়া হয়েছে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগ বর্বর হামলা চালিয়েছে। তারপর হুমকি, আওয়ামী লীগ ছাত্রলীগ কর্মীরা পার পাবে না, বাংলাদেশের নাগরিকদের বিরুদ্ধে এহেন সহিংসতার কোনো স্থান নেই। বিবৃতিতে আর্মি ও পুলিশকে সাধুবাদ জানানো হয় এবং এনসিপির নেতা সমর্থকদের সাহসের প্রশংসা করা হয়। হ্যাঁ, এনসিপি নেতৃবৃন্দ বেশ সাহসের পরিচয় দিয়েছেন, সারা দেশে পদযাত্রাকে হঠাৎ করে গোপালগঞ্জে মার্চ টু গোপালগঞ্জ বলে ঘোষণা দিয়ে, সোশ্যাল মিডিয়ায় গোপালগঞ্জকে স্বাধীন করার হুমকি দিয়ে, ভেকু হাতুড়ি নিয়ে গিয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল ভাঙার হুমকি দিয়ে, শেখ মুজিবের জন্মস্থানে মুজিববাদের কবর দেওয়ার ঘোষণা দিয়ে এবং সবশেষে যুদ্ধের ঘোষণা দিয়ে। অন্যদিকে আইএসপিআর 17 জুলাই সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সেনাবাহিনী হামলাকারীদের মাইকে বারবার ঘোষণা দিয়ে নিবৃত্ত করার চেষ্টা করলেও তারা সেনাবাহিনীর উপর বিপুল ককটেল ও ইটপাটকেল ছুঁড়ে হামলা করে এবং এক পর্যায়ে সেনাবাহিনী আত্মরক্ষার স্বার্থে বল প্রয়োগে বাধ্য হয়। কেমন ছিল সেই বল প্রয়োগ? কি অস্ত্র ব্যবহার করা হয়েছিল? কত রাউন্ড গুলি ছোড়া হয়েছিল? কে দিয়েছিল সেই গুলি ছোড়ার নির্দেশ? বল প্রয়োগের আন্তর্জাতিক নীতি অনুযায়ী যা হতে হবে আনুপাতিক, কেবলমাত্র জীবন বাঁচাতে এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে, তা কি মানা হয়েছিল গোপালগঞ্জে? জানতে চাই আমরা, মনে করাতে চাই, এমনকি উপরের সব শর্ত পূরণের পরও যদি গুলি ছুঁড়তেই হয়, তবে তা করতে হবে প্রথমত সেই ব্যক্তিকে লক্ষ্য করে যাকে নিবৃত্ত না করা হলে অন্যের জীবনহানি ঘটতে পারে। দ্বিতীয়ত, মাথা, গলা, অন্য কোনো গুরুত্বপূর্ণ অঙ্গ টার্গেট করা যাবে না। এবং তৃতীয়ত, মেরে ফেলার উদ্দেশ্যে নয়, তাকে নিবৃত্ত করার জন্য গুলি করতে হবে। যারা মারা গেলেন তারা কিভাবে মারা গেলেন, কোথায় গুলিবিদ্ধ হলেন, আমরা কিছুই জানতে পারিনি, কারণ তাৎক্ষণিক নিহত 4 জনের ময়না তদন্ত হয়নি, এমনকি সুরতহালও হয়নি। এখানেও সরকারের প্রেস বিজ্ঞপ্তির ভাষ্য বেশ কৌতূহল উদ্দীপক। 17 জুলাইয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উচ্ছৃঙ্খল জনতা 4 জনের মরদেহ পোস্টমর্টম করতে না দিয়ে হাসপাতাল থেকে জোরপূর্বক নিয়ে যায়। উচ্ছৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি ছোড়া হলো, 4 জন নিহত হলো, অসংখ্য আহত হলো। পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এলো, কিন্তু উচ্ছৃঙ্খল জনতার হাত থেকে লাশকে রক্ষা করা গেল না। এ ধরনের মৃত্যুর ক্ষেত্রে ময়নাতদন্ত আবশ্যক কাজ, যেন বোঝা যায় কখন কিভাবে তার মৃত্যু হলো, গুলিতে মারা গেলে কোন ধরনের গুলি, কোথায় তা আঘাত করেছিল, কতদূর থেকে ছোড়া হয়েছিল ইত্যাদি। অর্থাৎ মৃতের ময়নাতদন্ত বলে দিত আগ্নেয়াস্ত্র ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের মানদণ্ড কতটুকু মানা হয়েছে। প্রশ্ন উঠেছে, এসব এড়াতেই কি ময়নাতদন্ত হয়নি? আহত রমজান মুন্সি, যিনি পরে ঢাকা মেডিকেলে মারা যান, তার ময়নাতদন্তে গুলিবিদ্ধ হওয়ার প্রমাণ মিলেছে। একটি গুলি রমজান মুন্সির পিঠ ফুঁড়ে বেরিয়ে গেছে। প্রশ্ন জাগে, ঘটনাস্থলে নিহত 4 জনের মৃত্যু কি একইভাবে হয়েছিল?
সরকারকে এর জবাব দিতে হবে। প্রশ্ন আরও আছে। 16 জুলাই থেকে 20 জুলাই রাত 8টা পর্যন্ত কারফিউ ও 144 ধারা চলেছে। আমরা জানতে পারিনি কারফিউ দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী কি ধরনের অভিযান চালিয়েছে, কতজনকে আটক করা হয়েছে, তাদের কাছে কি কি অস্ত্র পাওয়া গেছে, তাদের কতজন আওয়ামী লীগ ছাত্রলীগের সঙ্গে জড়িত, কোন বাহিনী এই অভিযান চালাচ্ছে, কোন বাহিনীর কত সদস্য সেখানে উপস্থিত, কেন কোস্টগার্ডের প্রয়োজন পড়ল। পুলিশের দেওয়া তথ্য মতে 20 জুলাই পর্যন্ত মোট 8টি মামলায় 8,408 জনকে আসামি করা হয়েছে। এমনকি ঘটনাস্থলে নিহত 4 জনের মামলার আসামিও গোপালগঞ্জবাসী। এই সব মামলার 306 জনকে আটক করেছে। কিন্তু 20 জুলাই সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি গণগ্রেপ্তারের অভিযোগ তুলেছে। প্রশ্ন হচ্ছে, আটকরা কোথায় কি অবস্থায় আছে? সুনির্দিষ্ট মামলার পাশাপাশি 54 ধারায় সন্দেহভাজনমূলক হিসেবেও অনেককে আটক করা হয়েছে বলে খবর দিয়েছে পত্রিকা। সেটি কেন? পত্রিকার খবর বলছে আটকদের মধ্যে অন্তত 6 জন শিশু, এমনকি আছেন 70 বছরের বৃদ্ধ। আটকদের স্বজনরা বলছেন তারা কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয়। আমরা জানতে চাই, পুলিশ কিভাবে নিশ্চিত হচ্ছে যে যাদের নামে মামলা দেওয়া হচ্ছে অথবা যারা আটক হচ্ছেন তারা আওয়ামী লীগ বা ছাত্রলীগের সঙ্গে জড়িত? নাকি আমরা গোপালগঞ্জের সবাইকেই অপরাধী হিসেবে চিহ্নিত করতে চাই? মানবাধিকার কর্মী দাবি করা জনৈক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও গোপালগঞ্জের সমস্ত সাপ্লাই চেইন বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়ে সেটাই করতে বলেছেন। আপনারা 1 সপ্তাহ টিকতে পারবেন না, আর্মি পুলিশ কিচ্ছু লাগবে না, জাস্ট আপনাদের সাপ্লাই চেইন বন্ধ করে দেওয়া হবে। আপনারা বাইরে হতে পারবেন কিন্তু ঢুকতে পারবেন না। সব ইকোনমিক অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে যাবে, জ্বালানি তেলের সাপ্লাই বন্ধ হয়ে যাবে, গ্যাস বন্ধ হয়ে যাবে, ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ করে দিলে আপনারা শেষ। আগে ঘোষণা দেওয়া হবে, শহর ছাড়েন, 24 ঘন্টার মধ্যে ফাঁকা হয়ে যাবে শহর, সব সরকারি কর্মচারীদের উইথড্র করা হবে। পারবেন 7 দিন টিকতে? লেখক গবেষক আলতাফ পারভেজের ভাষায় যা কালেকটিভ পানিশমেন্ট। মনে রাখতে হবে, গোপালগঞ্জ বাংলাদেশের অংশ। সেখানকার মানুষও এদেশের নাগরিক। বিশেষ ব্যক্তি বা দলের প্রতি তাদেরও আবেগ থাকতে পারে। যে অপরায়ণ বা ঘৃণার প্রতিবাদে জুলাই জাগরণ, জুলাই পরবর্তী সময়েও সেই একই চর্চা চলবে। 24 জুলাইয়ের অন্যতম নেতা সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে মানবাধিকারের পক্ষে থাকার আহ্বান জানিয়েছেন। ভালো কথা, কিন্তু কার প্রতি তার এই আহ্বান? সরকারে বসে তার তো এখন কথাই নয়, কাজে দেখানোর সময়। তিনি আরও লিখেছেন, অনেকে এখন ভাঙার কাজে ব্যস্ত, আবার সময় আসবে যখন তখন ভাঙা যাবে, কিন্তু এক্ষণে গড়ার কাজে আমাদের মনোনিবেশ করা উচিত। অনেকেই এ কথা থেকে ভেবে নিচ্ছেন ভাঙা গড়া তাহলে তাদেরই মর্জির খেলা। সেনা অভিযানে মানুষ মরছে আর উপদেষ্টারা কন্ট্রোল রুমে তার তদারকি করছেন। একজন উপদেষ্টা যিনি আবার ফেসবুকে ব্যাটাগিরি ভাষায় বিনাশের হুমকি দিচ্ছেন, যিনি এর আগেও পুলিশের গুলিতে শ্রমিক হত্যাকাণ্ডকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলতে অস্বীকার করেছিলেন। 24 জুলাইয়ের ক্ষত না শুকাতেই নতুন ক্ষত। প্রতিহিংসা আর ক্ষমতার দাপটে একই নির্মমতা, ভুক্তভোগীকেই দোষারোপ। শক্তি প্রদর্শনের রাজনীতি যেন পতিত স্বৈরাচারের স্ক্রিপ্টেই নয়া মঞ্চায়ন।